এখনো আওয়ামী লীগ কত কিছু করছে। কখনো আনসার লীগ হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা, কখনো ডাক্তার লীগ হিসেবে দেশের চিকিৎসা সেবাকে অকার্যকর করে দেওয়ার চেষ্টা, নানান চেষ্টা নেপথ্যে আওয়ামী লীগের। জামাতের বিশ্বাস যে আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে ছাড় দিবে না, এবং ভারতও সহজে ছাড় দিবে না। এখন দুইটা অঙ্ক একসাথে মিলে জামাত চিন্তা ভাবনা হচ্ছে, আমি যদি এই মুহূর্তে এই কাজটা করে নিই, যদি সাধারণ ক্ষমতা ঘোষণা করি, আওয়ামী লীগের ভিতর স্বস্তি আসবে একটা, যে জামাতে আমাদের কাছে নিরাপদ। অর্থাৎ সরকার গঠন যদি সে করতে পারে আমার কাছে নিরাপদ। খেয়াল করবেন, এই যে নিরাপদ শব্দটা, এটা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বিরাট শক্তি। আওয়ামী লীগ নতুন ভাবে তথ্য সংগ্রহ করছে, ঘোষণা দিয়ে তথ্য উপত্য সংগ্রহ করছে। তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির সিম্পেথি পাওয়ার একটা প্রজেক্ট হাতে নিয়েছে। আওয়ামী লীগের জন্য এটি অত্যন্ত দারুণ একটি সুখবর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনারা জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জামায়াতবাদী কিন্তু আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে। ভারতও সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগকে। কঠিন বিপদে পড়তে চলেছে বিএনপি। ভারতের প্ল্যান বি সাকসেস হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আসিফ নজরুল কিন্তু পিনাকি ভট্টাচার্য আসিফ নজরুলকে ইচ্ছা মতো ধুয়ে দিয়েছে। কি কি বলেছিল পিনাকি ভট্টাচার্য আসিফ নজরুলকে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সেই সাথে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গোলাম মাওলা রনি সাহেব কিন্তু বলেছে হাসিনাকে সারা জীবনের জন্য বরণ করে নিয়েছে ভারত। তাহলে কি বাংলাদেশের উপরে ভারতের কি টার্গেট পড়ে গেল? ডক্টর ইউনূস কি বিপদে পড়তে চলেছে? সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পাবেন। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। যে আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে ছাড় দিবে না, এবং ভারতও সহজে ছাড় দিবে না। এখন দুইটা অঙ্ক একসাথে মিলে জামাত চিন্তা ভাবনা হচ্ছে, আমি যদি এই মুহূর্তে এই কাজটা করে নিই, যদি সাধারণ ক্ষমতা ঘোষণা করি, আওয়ামী লীগের ভিতর স্বস্তি আসবে একটা, যে জামাতে আমাদের কাছে নিরাপদ। অর্থাৎ সরকার গঠন যদি সে করতে পারে আমার কাছে নিরাপদ। খেয়াল করবেন, এই যে নিরাপদ শব্দটা, এটা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বিরাট শক্তি। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, এবার কি হলো, জামাত বলে দিল আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। অর্থাৎ আওয়ামী লীগকে অন্যভাবে পুনর্বাসিত করার জন্য, হতে পারে মাইনাস শেখ হাসিনা শেখ পরিবার করার জন্য একটা প্রক্রিয়া চলছে। আর সেই প্রক্রিয়াটা সরাসরি বিএনপির বিরুদ্ধে যাবে। আর বিএনপির বিরুদ্ধে গেলে সরাসরি তারা আশা করতেছে ফর দ্য টাইম বিং আগামী নির্বাচনে জামাতের পক্ষে যাবে। এই অঙ্কটা কিন্তু এগিয়ে হবে। ভারত ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে বেশ, আপনি বলতে পারেন, মোটামুটি একটা বিব্রতকর অবস্থা, সংকট নয়, একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছে। কারণ দুটা জিনিস, একটা হচ্ছে বাংলাদেশের সাথে বিদ্যমান সরকারের সাথে সম্পর্ক রাখা, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক এবং জনগণের অনুভূতি, এই দুটো সাথে যদি ভারত এই মুহূর্তে জনগণের অনুভূতি এবং তার সম্পর্ক রাখা, এই চিন্তা করতে গেলে ভারত হুট করে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার তার জন্য নিঃসন্দেহে একটা জটিল ব্যাপার। তারপরেও আমার ব্যক্তিগত বিশ্বাস, এবং আমি যতটুকু লেখাপড়া করেছি, বুঝেছি, জেনেছি, পত্রপত্রিকা পড়তেছি, দেশে বিদেশে দেখতেছি, চূড়ান্ত পর্যায়ে ভারত শেখ হাসিনাকে রেখে দেবে। এবং রেখে দেওয়ার ক্ষেত্রে হয়তো একটা শর্ত আসতে পারে সাময়িকভাবে, আপাতত রাজনীতি না। কারণ ভারত যখন প্রথম দিকে প্রধান এই শেখ হাসিনাকে রেখেছিল, তখন দেখা 7 বছর ভারতও ছিল, তখন কিন্তু বন্দি বিনিময় চুক্তিটা ছিল না। কিন্তু এই চুক্তি কিন্তু এই শেখ হাসিনার আমলে হয়েছিল। কিন্তু এই চুক্তিটার আলোকে চিন্তা করতে হবে, যদি বাংলাদেশ সরকার, যেটা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যদি আইন মন্ত্রণালয়ের সরাসরি আমাকে বলা হয়, তখন আমি আনুষ্ঠানিকভাবে ভারতকে জানাবো। যদি তাই করা হয়, এটা সহজে পড়বে তাও না, কিন্তু এখানে কিন্তু হঠাৎ করে বলবে না তাকে পাঠিয়ে দেন। যদিও বিভিন্ন দল বলতেছে, জাতীয় পার্টি ইদানিং জিএম কাদের তিনিও বেশ সোচ্চার হচ্ছে এই ব্যাপারে, তিনি তো হাসিনার বিচারে চেয়ে বসছে। বিভিন্ন কারণে দেখা যাচ্ছে দেশের ভিতরে কথা হচ্ছে, বাইরেও কথা হচ্ছে, কিন্তু লক্ষণীয় হলো জামাত ইসলাম। জামাত ইসলাম কিন্তু শুরুতেই বলতেছে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। এবং আরো দেখেন, আজকে যেটা বললেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আওয়ামী লীগের প্রতি। অর্থাৎ আওয়ামী লীগ মানেই তো ধরেন একটা দল এমনি এসে যায়। আওয়ামী লীগ তার জনগণ না, আওয়ামী লীগের দল। সেই দলের যদি বলেন যে আমরা ক্ষমা করলাম, ক্ষমাটা কারে করছে? আওয়ামী লীগের সমর্থকদের। তাতে এখানে বিরাট প্রশ্ন আছে। এটা কিন্তু একটা কৌশলগত শব্দ, এটা অ্যাটমিক শব্দ বলতে পারেন এটাকে। কারণ এইটার মধ্যে এটা একটু বুঝতে চাই, আওয়ামী লীগ বলতে তো শুধুমাত্র আওয়ামী লীগ তো আর আসলে এখানে একটা শব্দ না, এটা বিশাল একটা জনগোষ্ঠীর একটা শব্দ। তো আওয়ামী লীগকে ক্ষমা করা মানে কি একদম পুরোপুরি শেখ হাসিনা সহকারে সবাইকে ক্ষমা করে দেওয়া বুঝিয়েছে কিনা, মানে তিনি কি বুঝেছেন, আপনি কি বুঝতে পেরেছেন? এখানে মেসেজটা হচ্ছে খুব গভীরে যান। মেসেজটা হচ্ছে ভারতের একটা মৌন সমর্থন চাচ্ছে জামাত ইসলাম, এবং সেই সমর্থনের চেষ্টা লবি চলছে। যখন আন্দোলনটা হলো, এই আন্দোলনের পিছনে যে শক্তিরা কাজ করেছিল মূলত আমেরিকা, এবং তার সাথে পরোক্ষ যে কাজ করেছিল সেখানে পাকিস্তান আইএস এর সক্রিয় ছিল। কিন্তু এগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। কিন্তু এখন ভারত অতর্কিত হয়ে বলতে পারেন র কি করলো, সব জায়গায় সবসময় সব অঙ্ক হয় না। আফগানিস্তানকে সিআই ফেল করেছে, করতে পারে এটা। এখন বাংলাদেশে যেটা হচ্ছে,
এই মুহূর্তে জামাত ইসলাম দেখতেছে যদি আমি পুনর্বাসিত হতে চাই, আমি যদি ফিরে আসতে চাই, এই মুহূর্তে আমার প্রধান কন্টেন্টার হচ্ছে বিএনপি। আমি যদি বিএনপির বিপরীতে দাঁড়ায় যেতে পারি, জনসন নিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমার ফাউন্ডেশন স্ট্রং হবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি আগামী 3-4 বছর পরে করেন এই পরবর্তী নির্বাচনে, সেভাবে তো আসতে পারবে না। এখন তো সে যেগুলো আসে নির্বাচন সুযোগও পায়, তাহলে ততটা কি হবে, ওরকম হবে না। তো জামাতের বিশ্বাস যে আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে ছাড় দিবে না এবং ভারতও সহজে ছাড় দিবে না। এখন দুইটা অঙ্ক একসাথে মিলে জামাত চিন্তা ভাবনা হচ্ছে, আমি যদি এই মুহূর্তে এই কাজটা করে নিই, যদি সাধারণ ক্ষমতা ঘোষণা করি, আওয়ামী লীগের ভিতর স্বস্তি আসবে একটা, যে জামাতে আমাদের নিরাপদ, অর্থাৎ সরকার গঠন যদি সে করতে পারে আমার কাছে নিরাপদ। খেয়াল করবেন এই যে নিরাপদ শব্দটা, এটা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বিরাট শব্দ। কারণ আওয়ামী লীগ ভীতির মধ্যে আছে, তারা পালায় আছে এবং তাদের কিন্তু ঘুম নাই। এই শব্দটা কিন্তু আপনি ধরে নেন যে এখন আপাতত ব্যাখ্যা দেন উনি ক্ষমা করেছে। যদি বলা হয় যে আওয়ামী লীগ যদি বলে আমরা মনে করি আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমরা জামাতে ইসলামকে ক্ষমা করে দিলাম, স্ট্রেট পলিটিক্যাল বক্তব্য, কিন্তু এটাও রাজনৈতিক বক্তব্য। এবং আমি এই শব্দটা নিয়ে আমার সাথে ইতিমধ্যেই 2-1 জন আলাপ হয়েছে আওয়ামী লীগ সমর্থক যারা আছে, তারা বলেছে এটা একটা কৌশলগত ইতিবাচক মনোভাব এবং এতে করে কিন্তু বিএনপির জন্য কিন্তু চাপ সৃষ্টি করলেন। এবং যারা এখন আরেকটা জিনিস স্পষ্ট জানতে চাই, মানে এটার মাধ্যমে কি জামায়াত ইসলাম চাচ্ছে যে আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে তারা, অথবা তারা চাচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও রাজনীতি করুক, নাকি আসলে যে যারা অপরাধী শেখ হাসিনা সরকার তাদেরকে আলাদা করে বিচারের সম্মুখীন করা, কিন্তু যারা সমর্থক রয়েছে সাধারণ সমর্থক আওয়ামী লীগের তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয়? এখানে একটু ডেফিনেশনটা আর একটু ডিটেলস শুনতে চাই, তাদের অবস্থানটা আসলে কি ধরনের অবস্থান তারা বুঝিয়েছে, যদি তারা স্পষ্ট করার বাকি রয়েছে। আমি মনে করি যে এখনো পর্যন্ত জামায়াত ইসলামের ওই বক্তব্যটা এখনো জনগণের কাছে, অনেকের কাছে স্পষ্ট নয়। তারা সাধারণ ক্ষমা আসলে তাদেরকে করেছেন এবং কেন করেছেন, এর পেছনে কারণ কি, এ নিয়ে প্রশ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে। শুধুমাত্র আমরা এখন একটা প্রিলিমিনারি স্টেজের বিষয়গুলো একটু জানতে চাচ্ছি। জি দেখেন, জামাত কিন্তু একটা প্রশিক্ষিত দল, তারা যখন কোনো বক্তব্য রাখে আবেগ রাখে না, কিন্তু এই বক্তব্য রাখার পিছনে একটা সুদূর প্রশ্ন চিন্তা করে। এবং মূলত তারা এটা মিন করতে চেয়েছে আওয়ামী লীগকে, বিএনপি তোমার কাছে নিরাপদ নয়, নিরাপদ আমি কিন্তু এই সংকটের সময় হিন্দু মন্দিরে গিয়েছি, প্রোটেকশন দিয়েছি, দুর্গতে সাহায্য করেছি এবং এই যে খুব ভালো কাজগুলি করেছে, সমাজ কল্যাণের কাজগুলি করেছে এবং ইতিমধ্যে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছে, একটা বীরত্ব চেষ্টা আছে। কিন্তু এই চেষ্টাতে যদি আওয়ামী লীগের প্রতি আমাদের একটা সংহতি জানাতে পারি, নিয়ে আসতে পারি আমাদের সাথে, আমাদের অভিযোগ কার সাথে, যে আমাদের পরে বলবে যে আমাদের অভিযোগ তাদের। এখনো আওয়ামী লীগ কত কিছু করছে, কখনো আনসার লীগ হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা, কখনো ডাক্তার লীগ হিসেবে দেশের চিকিৎসা সেবাকে অকার্যকর করে দেওয়ার চেষ্টা, নানান চেষ্টা নেপথ্যে আওয়ামী লীগের। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, শিবির নেতাকে গুম করার চেষ্টা, জামাত নেতাকে কুপিয়ে হত্যা করা, অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, আরো নানান কিছু বলা হয়ে থাকে। এগুলোর পেছনে কোথাও বিএনপিকে বলা হচ্ছে, কোথাও আওয়ামী লীগকে বলা হচ্ছে। আওয়ামী লীগ আছে, সেনাবাহিনীর উপর হামলাও আমরা দেখেছি, গোপালগঞ্জে আছে। এখন এত কিছু আওয়ামী লীগ কিভাবে করছে? শুধু এটা না, আওয়ামী লীগ যে আছে এর আরেকটা দিক, আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়, অনেক আহত হয়। আওয়ামী লীগ কতটা শক্তিশালী ভাবে থাকলে দুই গ্রুপে সংঘর্ষ হয়, চিন্তা করে একটু দেখেন। দুই গ্রুপে সংঘর্ষের বিষয়টা আসে কখন? এর মানে তাদের নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখনো প্রতিযোগিতা, তার মানে আধিপত্যের সাথেই তারা আছে, নাহলে দুই গ্রুপে সংঘর্ষ কেন? এবং বরিশাল উজিরপুরে এক আওয়ামী লীগ নেতা আর এক আওয়ামী লীগকে হত্যা করেছে, এবং এটা এখনো প্রায়ই আমরা পত্রিকা দেখি যে আওয়ামী লীগের দুই গ্রুপের কোন দলে অমুক লীগ নিককে হত্যা। এর মানে আওয়ামী লীগ শক্তিশালী ভাবে আছে। এটা নেপথ্যের কারণটা কি? নেপথ্যে কারা? নেপথ্যে ডক্টর আসিফ নজরুল, আরো অনেকে আছেন। এই যে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান, মানে এতটাই শক্তিশালী অবস্থান যে দুই গ্রুপে সংঘর্ষ হয় এবং তাতে আহত হয়, নিহত হয়, এটা তাদের শক্তিমত্তার সাথে টিকে থাকার, এক্সিস্টেন্স থাকার প্রমাণ। যখন আসিফ নজরুল বলেন যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, তাদের নিষিদ্ধ করার পরিকল্পনা আমাদের নেই, এই কথার মাধ্যমেই আওয়ামী লীগ এখনো শক্তিশালী ভাবে আছে। অতএব আওয়ামী লীগ যা করছে, যত অপকর্ম করছে, দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে, এমনকি সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সরকারকে অকার্য করার চেষ্টা করছে, অকার্যকর করার, এগুলোর জন্য ডেফিনেটলি ডক্টর আসিফ নজরুল সহ সরকারের পক্ষ থেকে যারা স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না, তারা দায়ী। বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, আওয়ামী লীগ খুব শীঘ্রই নিষিদ্ধ হবে, এরকম কথাবার্তা বললে বা নিষিদ্ধের উদ্যোগ নিলে, তখন আওয়ামী লীগ এই দুই গ্রুপে সংঘর্ষ করা থেকে দূরে থাক, তারা নিজেরা সবাই আওয়ামী লীগ পরিচয় অস্বীকার করার জন্য উঠে পড়ে লাগতো, বিশৃঙ্খলা তৈরি করতে পারতো না। অতএব আওয়ামী লীগ যাই করুক, আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন না আর তাদের তৎপরতা ষড়যন্ত্র মেনে নিতে হবেই। আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন না, তাহলে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় যদি রাজনৈতিক, যদি অনেকটা চাবাইয়া কথা বলেন, মজা করে বলেন, কিন্তু তিনার কথাগুলা এদিক থেকে ঢুইকা ওদিক দিয়ে কিন্তু বের হয়। বৈষম্য বিরোধী আন্দোলন অথবা বাংলাদেশ আওয়ামী লীগের যে পতন অথবা শেখ হাসিনা সরকারের পতন, এই পতনগুলো ঘটানোর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনজন ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। নাম্বার 1 সাংবাদিক ইলিয়াস, নাম্বার 2 পিনাকি ভট্টাচার্য বা ভট্টাচার্য, নাম্বার 3 কনক সারওয়ার। আর বাকি যারা আছেন আমি মনে করি যে তারা হচ্ছেন প্রথম তিনজন। ডক্টর ইউনূস সাহেবের সরকার আসার পর নবনির্বাচিত যে উপদেষ্টা কমিটি আছে, সেই কমিটির বিভিন্ন অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। একসময় বিএনপি বা বিপরীত যে দলগুলো ছিল আওয়ামী বিরোধী, সেই শক্তিগুলোর প্রধান একজন স্পিকার যিনি কথা বলতেন বাংলাদেশে বসে, যিনি
ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যিনি সম্মানিত শিক্ষক আছেন ডক্টর আসিফ নজরুল স্যার। জাস্ট হচ্ছে আজকে 15 থেকে 18 দিন এই আসিফ নজরুল স্যার এখন অনলাইনে বলেন, আমরা বিএনপির তো ডাইরেক্ট বক্তব্য শুনছি না, অনলাইনে যারা এই প্ল্যাটফর্মটাতে কাজ করেন তাদের কাছে চক্ষুশূল হয়ে গেছে ডক্টর আসিফ নজরুল আসলে প্রেক্ষাপটটা কি। তবে একটু ব্যতিক্রম ভূমিকা আছেন সাংবাদিক ইলিয়াস। তিনি মনে করছেন যেভাবে যা চলছে ফাইন, এখানে অতিরিক্ত তাড়াহুড়ার কোনো কিছু নাই। আবার কনক সারওয়ার অথবা ডক্টর পিনাকি ভট্টাচার্য ডাক্তার, তিনি আবার সম্ভবত পিএইচডিও করছেন, যাই হোক, তিনারা আবার ডক্টর আসিফ নজরুলের ইস্যুতে শক্ত ভূমিকা রাখছেন। আসিফ নজরুলকে সম্ভবত এরকম অপমান এর আগে মানে ছাত্রলীগের হাতে বেশ কয়েকবার হয়েছে, শব্দগুলো ছিল জামাত বিএনপির এজেন্ট অথবা রাজাকার সামহাও, এরকম বক্তব্য ছিল। কিন্তু এবার হাউন আঙ্কেল, এই মুহূর্তে সারা বাংলাদেশে খুবই নিম্ন শ্রেণীর একটা ওয়ার্ড হচ্ছে হাউন আঙ্কেল। কেন ডক্টর আসিফ নজরুল ইসলামকে পিনাকি ভট্টাচার্য হাউন আঙ্কেল বলে অভিহিত করলেন? প্রসঙ্গটা হচ্ছে আমাদের আসিফ নজরুল তিনি যে অফিসটাতে বসেন, মানে আইন মন্ত্রণালয়ের সেই অফিসটার মধ্যে পেছনে যে বোর্ড আছে সেখানে একটা ছবি আছে, ছবিটা দেখছেন আপনারা, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এই ছবিটা বেসিক্যালি ওনার প্রবলেম, পিনাকির প্রবলেম। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার ইস্যুতে আইন মন্ত্রণালয় বা আমাদের সুপ্রিম কোর্ট ইস্যুতে যে রায়টা আসছে, সেই রায়টার কয়েকদিন আগেই ডক্টর আসিফ নজরুল ইসলাম পাশাপাশি বিএনপির মহাসচিব কিন্তু একই কথা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এটা আসলে কেউই চায় না। তবে যারা অপরাধী, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, হুকুমের আসামি, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ডেমোক্রেসিকে ডাক তোলে, আওয়ামী লীগকে আদালত কর্তৃক নিষিদ্ধ করার সুযোগ নেই। আর করলেও যেগুলো টিকবে না, জামাতের রিফর্ম করাটাই তারই প্রমাণ, তাই না? তো এই ইস্যুগুলোতে তিনি কেন এতটা নমনীয় ভাব পোষণ করছেন, এই বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু ডক্টর আসিফ নজরুল ইসলামের বিরুদ্ধে শক্ত অবস্থান আছে পিনাকি। তো তিনি তার স্ট্যাটাসে লিখছেন, পিছে সোহরাওয়ার্দীর বডিগার্ডের ছবি, মানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও নিতে চাচ্ছেন না, পিছে সোহরাওয়ার্দীর বডিগার্ডের ছবি ঝুলাইয়ে যে উপদেষ্টারা অফিস করতেছেন তারা হাউন আঙ্কেল। তবে আমি মনে করি ডক্টর পিনাকি, ডাক্তার পিনাকি, তিনিও যথেষ্ট সম্মানিত মানুষ, অতি উচ্চশিক্ষিত মানুষ, আমাকে হাই অথরিটিজে কাজ করেন। তো আসিফ নজরুল ইসলাম স্যারকে এইভাবে হাউন আঙ্কেল শব্দটা ব্যবহার করাটা উচিত হয় নাই। এখন এটাতে হয় কি, বাংলাদেশে আমরা দেখি আর কি সবসময় যে এতদিন পর্যন্ত আসিফ নজরুল ইসলামের ভক্ত সবাই ছিলেন, তারাই না ওনার সাথে টকশো করতেন। কেন এত তাড়াহুড়া? কারণ আমার যে পারপাসটা বা আমি যেটা চাচ্ছি সেটা যখন শতভাগ আমার মন মতন আপনি করতেছেন না, দেন আসলে ঝামেলা পাকায় যায়। ডক্টর আসিফ নজরুল ইসলামের সাথে এটাই হচ্ছে। অলরেডি একজন উপদেষ্টাকে আপনার তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, একই কথা তিনি বলার কারণে। কিন্তু এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন বা এর আগে সর্বোচ্চ শক্তিশালী ভূমিকা কিন্তু ডক্টর আসিফ নজরুল ইসলাম রেখেছে। এখন হয়তো বিভিন্ন কারণে তিনি আপনার তার জায়গা থেকে কথা বলছেন, অথবা তারা যে সার্বজনীন বাংলাদেশ চিন্তা করেন, আমরা যারা বিভিন্ন দলের সাপোর্টার আছি তাদের হিসাবটা হচ্ছে একটা। তো ডক্টর আসিফ নজরুলটা বেসিক্যালি কোনো দলের হয় না, তারা হয় কোনটা, যে যারা কি বলা হয় যে সংখ্যালঘু, রাজনীতির দিক থেকে হোক অথবা বিভিন্ন ক্ষেত্রে তারা সঠিক জায়গাটা ধরে রাখার চেষ্টা করেন। এমনকি বঙ্গবন্ধু ইস্যুতেও ডক্টর আসিফ নজরুল ইসলাম বেশ কয়েকবার বলেছেন যে ৭২-এর আগের বঙ্গবন্ধু, তার অবদান বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে এটা কিন্তু বলার সুযোগ নাই। মানুষ সবাই প্রাণ দিয়েছে, ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, কিন্তু একজন লিডার লাগে। এই যে আজকে দিনে আমরা ডক্টর ইউনূস সাহেবকে লিডার দেখছি, তিনি কি এই আন্দোলনে কোনো সরাসরি ডাইরেক্ট কোনো ভূমিকা রাখছেন? বিদেশে ছিলেন, তারপরে তিনি লিডার। আবার আমরা যারা সমন্বয়কদের মধ্যে ৫-৬ জন দেখছি, কত ছেলেরা মারা গেল, তাদের পরিবার এখনো সুযোগ সুবিধা পায় নাই, বাকিরা তো এখন নেতৃত্ব দিচ্ছে। সো মানে যে কোনো সিচুয়েশনে একজন লিডার থাকে। বাট আমার মনে হয় যে পিনাকি দাস সহ যারাই ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারকে নিয়ে এত দ্রুত আপনারা সমালোচনায় পড়ে গেছেন বা ওনাকে এভাবে অপমানিতই করছেন এক ধরনের, এটাও কিন্তু আবার আপনাদের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এত তাড়াহুড়া করে এই কাজটা উচিত না। তিনাকে যদি সমালোচনা করতে হয় তবে তিনার ওজন, ইজ্জত, সম্মানের সাথে যে শব্দগুলা যায় সেগুলো ব্যবহার করা উচিত। নয়তো তিনি ফ্রাস্ট্রেশনে পড়বেন বা হতাশ হবেন যে আসলে মানে কেমনি কি ভাই, তাহলে পার্থক্যটা কোথায় হলো? ছাত্রলীগ যখন কথা বলছে তখন বলতো রাজাকার, জামাতের এজেন্ট, বিএনপির এজেন্ট সে এরকম, তো এখন তো আমরা বানা দিলেন হাউন আঙ্কেল। বিষয়টা কিছুটা আমার কাছে মনে হয় যে শব্দগত আপত্তি আছে, আমার কাছে মনে হয়েছে। আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এখন থেকে স্থায়ীভাবে ভারতে থাকবেন এবং রাজনৈতিকভাবে ভারত তাকে আশ্রয় দেবে। আরও একটি ভয়ঙ্কর বিষয় হলো যে সাধারণ জনগণের মধ্যে অনেকেই, আমরা পেপার পত্রিকা দেখছি, তার ভারত অবস্থান নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু ভারতের সকল রাজনৈতিক দল, মানে যত রাজনৈতিক দল রয়েছে, সেই তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে একদম মুলায়ম সিং যাদব তার দল, কিংবা সেই বালথাকারের কট্টরপন্থী যে শিবসেনা, তারা থেকে শুরু করে সেই দাক্ষিণাত্যের একটা স্থানীয় দল এবং সেভেন সিস্টারের যত রাজনৈতিক দলগুলো রয়েছে, এরা নিজেরা ঝগড়াঝাটি করে, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে সবাই একেবারে ঐক্যমত যে তারা তাকে ভারতে আশ্রয় দেবে এবং দেওয়ার জন্য মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করেছে। এবং মোদী সরকার এই জিনিসটা গ্রহণ করে ইতিমধ্যে তার ব্যাপারে যে খবরাখবর পত্রপত্রিকা এসেছে ভারতের, তার প্রেক্ষিতে বাংলাদেশে অনেকেই প্রতিবেদন তৈরি করে ফেলেছেন এবং অনেকে জানিয়েছেন যে এখন তিনি সেখানে থাকবেন। এবং তার শারীরিক অবস্থা মেডিকেল চেক আপ করার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেহেতু তার বয়স হয়েছে এবং তিনি এত একটা ধকল গিয়েছে সঙ্গত কারণেই তার শরীর মন ভেঙে পড়েছে। তো এই অবস্থা থেকে উদ্ধারের জন্য তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে ভারতের সবচেয়ে ভালো একটি মানে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এর অর্থ যে শেখ হাসিনাকে ভারত বাঁচিয়ে রাখতে চাচ্ছে, শক্তিশালী বানাতে চাচ্ছে এবং তাকে ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে চাচ্ছে। যে খবরটি সবচেয়ে অ্যালার্মিং সেটি হলো শেখ হাসিনা যেন বিদেশ ভ্রমণ করতে পারেন, অন্য দেশে যেতে পারেন,
এই জন্য তাকে ট্রাভেল পাস দেওয়া হবে ভারতের পক্ষ থেকে। এবং আপনারা জানেন যে ভারত এভাবে অনেকেই ট্রাভেল পাস দিয়েছে, এবং সবচেয়ে যে বিখ্যাত ব্যক্তি দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু, তাকে যে ট্রাভেল পাসটি দিয়েছেন তা নিয়ে জাতিসংঘ, চীন, আমেরিকা সবাই রীতিমতো মুখোমুখি। কিন্তু তারপরে ভারত কিন্তু দালাই লামাকে দিয়ে এখনো পর্যন্ত চীনের সঙ্গে ফাইট করে যাচ্ছে। তো সেদিক থেকে শেখ হাসিনার যে ভারত অবস্থান, এটি ভারত খুব সিরিয়াসলি নিয়েছে, যা কিনা বর্তমানে আমরা যারা বাংলাদেশে রাজনীতি করছি এবং শেখ হাসিনা বিরোধী ভূমিকা পালন করেছি দীর্ঘদিন ধরে, তাদের জন্য এখানে একটা যাকে বলা হয় একটা অশনি সংকেত হিসেবে কাজ করবে। কিভাবে কাজ করবে? ধরুন আমার নিজের কথাই বলি। এখন আমি চলাফেরা করছি, যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল তখন আমার যে কোনো সমস্যা হলে সবাই ধরে নিত যে এই কাজটি শেখ হাসিনা করেছে। তো আমার যে রাজনৈতিক পরিস্থিতি, তারপরে সামাজিক পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে এবং পরিস্থিতির কারণে, মানে পরিস্থিতি এবং পরিস্থিতি, এই দুটো কারণে কোনো গভর্নমেন্ট এজেন্সি বা কোনো দুর্বৃত্ত এই দায়িত্ব নিতে চাইতো না। কিন্তু এখন যেহেতু দেশে একটা এলোমেলো অবস্থা, এরকমভাবে আমার মতো যদি 1000 লোককে টার্গেট করা হয়, সেই টার্গেট করে তারা হাসিনা বিরোধী লোকজন ছিলেন বিভিন্ন সময়টাতে, আওয়ামী লীগ বিরোধী লোকজন ছিলেন, এখন খুব হেলে দুলে ঘোরাফেরা করছেন, চলাফেরা করছেন নির্ভয় নিশ্চিন্তে। তাদের উপর যদি কোনো বিদেশি আক্রমণ হয়, কোনো এজেন্সির আক্রমণ হয় এবং কোনো সন্ত্রাসী আক্রমণ হয়, তাহলে আমরা প্রাথমিকভাবেই হৈহুল্লো শুরু করব বর্তমান সরকারের বিরুদ্ধে। দ্বিতীয়, আমরা দায়ী করব যে এটা হয়তো বিএনপির বা জামাতের কোনো অন্তর্দ্বন্দ্ব, অন্তর্ঘাত রয়েছে। যেমন আমার এলাকাতে আওয়ামী লীগের যারা আছেন তারা সব পলাতক, এখন বিএনপির 4-5 জন প্রার্থী রয়েছে। এখন আমার যদি কোনো কিছু হয় তাহলে সবাই বলার চেষ্টা করবে যে এখানে সে যাতে মনোনয়ন না পায়, এই জন্য বিএনপির যারা লোকজন রয়েছে তারা এই কুকর্মটি করেছে। এর ফলে কি হচ্ছে দেখেন, পুরো পরিস্থিতিটা জটিল হয়ে যাচ্ছে। তো এখন দেশের সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ যারা খুব পরিচিত মুখ, জনপ্রিয়, তাদের মধ্যে থেকে যদি 100 বা 200 জনকে টার্গেট করে, রেড মার্ক করে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা যদি তাদের যে অপারেশন পরিচালনা করে, তাহলে পুরো বাংলাদেশ কিন্তু উত্তাল হয়ে যাবে। এবং বিশেষ করে যারা এখন তরুণ ছাত্র রয়েছেন, তাদের নিরাপত্তাটা এই মুহূর্তে খুবই খুবই জরুরি, যারা সমন্বয় রয়েছেন। তো যেটা বলছিলাম যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, ইট মিনস তারা যে বর্তমান সরকার, এই বর্তমান সরকারের সঙ্গে কার্যত এইভাবে কোঅপারেশন করবে না। এবং তার অতীত কতগুলো খুব বদনজির আছে, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যু। সেটি হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন শেখ হাসিনা এবং শেখ রেহানা আশ্রয়হীন হয়ে পড়লেন, তখন শেখ হাসিনাকে কিন্তু ভারত আশ্রয় দিয়েছিল এবং অনেক আওয়ামী লীগ নেতাকে ভারত আশ্রয় দিয়েছিল। হেমায়তুল্লাহ আরঙ্গ, জনাব কাদের সিদ্দিকী, ওনারা সবাই কলকাতাতে ছিলেন এবং রাজকীয় হালে ভারত তাদেরকে রেখেছিল। এবং সেখানে থেকে কাদের সিদ্দিকী কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে সশস্ত্র বিপ্লব করে বাংলাদেশের সীমান্তে আক্রমণ করার বেশ কয়েকবার তিনি চেষ্টা চালিয়েছিলেন। এবং যা মোকাবেলা করার জন্য আসলে জিয়াউর রহমান সরকারকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। পরে ভারত এই জিনিসটা চায়নি, এর কারণে তারা সরাসরি সংঘাত এড়িয়ে বিকল্প পদ্ধতিতে তারা কাজ করার চেষ্টা করেছেন। দ্বিতীয়, তারা যেই চেষ্টা করেছিল পুরো সময়টিতে জিয়াউর রহমানকে, সেটা হলো একটা ধর্মীয় উগ্রবাদ চালু করার জন্য, সেন্টিমেন্টকে অ্যাগেন্স্ট নেওয়ার জন্য। ওই সময়টাতে জামাতে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে সম্মুখ সারিতে এনে পুরো সেন্টিমেন্ট যেন পাকিস্তান বিরোধী একটা সেন্টিমেন্ট চলে আসে এবং জামাত জিয়াউর রহমানের উপর ভর করেছে এই বদনাম দিয়ে জিয়াউর রহমানকে শেষ করে দেয়। এবং জিয়াউর রহমান এই জিনিসটা বোঝার সঙ্গে সঙ্গে তিনি মাওলানা মান্নান সাহেবকে তিনি নামিয়েছিলেন জামাতের বিরুদ্ধে, এবং এটা একেবারে অনেকটা টনিকের মতো কাজ করেছিল। তো এই প্ল্যানটা যখন বাদ হয়ে যায়, তারপর তারা একটার পর একটা সেনা বিদ্রোহ যেন ঘটে এবং জিয়াউর রহমান যেন ক্ষমতা টিকতে না পারে, এই জন্য একটার পর একটা চেষ্টা করে গেছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জিয়াউর রহমানের জামানাতে যতগুলো মিলিটারি কু হয়েছে, এত কু সেনা অভ্যুত্থান বাংলাদেশ তো বটেই, অন্য কোনো দেশ হয়েছে কিনা আমার জানা নেই, অনেকগুলো সেনা কু হয়েছে। এবং এই সেনাবাহিনীর যে কুগুলো, জিয়াউর রহমান সাহেব সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, তারপরও সেখানে হয়েছে, এর পেছনে অনেকগুলো দেশি বিদেশি চক্রান্ত ছিল। এরপর তারা প্রেসিডেন্ট এরশাদকে রিক্রুট করে। এরশাদ যখন সেনাপ্রধান ছিলেন তখন থেকে তাকে রিক্রুট করে এবং সেই রিক্রুটের মাধ্যমে জেনারেল আবুল মঞ্জুরকে সেকেন্ড ম্যান করে ফার্স্ট অভ্যুত্থানটা ঘটিয়ে জেনারেল এরশাদকে ক্ষমতায় আনার আগে কিভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করা হলো, এটা বাংলাদেশের এটা যাকে বলা হয় শিক্ষণীয় বিষয়। আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে অনেক গবেষণা করেছি, কিন্তু জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে আমরা এখনো পর্যন্ত কিন্তু ওইরকম কোনো গবেষণা কর্ম করিনি। তো কাজেই ভারত এই যে বাংলাদেশকে নিয়ে যে একটা কঠোর অবস্থানে রয়েছে, এটাকে নিয়ে হেলাফেলা করার কোনো যাকে বলে কোনো স্কোপ নেই, সুযোগ নেই। এখানে যারা আছেন এই মুহূর্তে ক্ষমতার পাদবীতে, বিএনপি আছেন, জামাত আছেন, তারপরে ডক্টর ইউনূস আছেন, সবার ভাষার মধ্যে একটা ভারত তোষণ নীতি দেখা যাচ্ছে। এটি তাদের জন্য ডেঞ্জারাস হয়ে পড়বে, ভীষণ রকম ডেঞ্জারাস হয়ে পড়বে। আপনি যখন গোকরা সাপের লেজে পা দিবেন, বেটার হলো সেই গোকরা সাপ থেকে দূরে থাকা এবং গোকরা সাপের মুখ থেকে মানে সর্বোচ্চ নিজেকে দূরে রাখা, এটা হলো স্বাভাবিক নিয়ম। তা আপনি ভারতের লেজে পা দিয়েছেন, এখানে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে, অনেক ভারতীয় কোম্পানি কাজকর্ম ছেড়ে চলে গেছেন। এখন ভারতীয় যারা নাগরিক এখানে ছিলেন, কাজ করতেন, চাকরি করতেন, এখানে ভারতীয় কোম্পানি যারা বিনিয়োগ করছেন, তারা এই মুহূর্তে এখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চলাফেরা করবে, কোনো অফিসকে পরিচয় দেবে আমি ভারতীয়, ওই অবস্থা নেই। ফলে কি হচ্ছে, ভারতের একটা বিশাল মানে আফগানিস্তানে তাদের যে লস হয়েছিল, তার চেয়ে বাংলাদেশে তারা যে গত 15 বছর বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগটা পুরোপুরি ঝুঁকির উপর পড়েছে। এখন সেই ঝুঁকিটাকে মিনিমাইজ করার জন্য তারা হয়তো সরকারের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে, তারপর রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি ভারতের এই ফাঁদে পা দেয়,
ফা দেয়, তাহলে অতীতে যেভাবে জিয়া রহমান সাহেব বিপদে পড়েছেন, যেভাবে বঙ্গবন্ধু বিপদে পড়েছেন, বঙ্গবন্ধুকে কিন্তু ভারত মেরেছে, তো সেই বিপদে পড়েছে। এমনকি এই যে শেখ হাসিনাকে এখন তারা আশ্রয় দিয়েছে, শেখ হাসিনা নিজের মুখের কথা যে 1996 থেকে 2001 সনে ভারতের সঙ্গে তার কিন্তু সম্পর্কটা ছিল অহিনকুল সম্পর্ক। ফলে ভারতের চক্রান্তে কিন্তু শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন, এটা শেখ হাসিনা নিজের স্বীকারোক্তি। তো কাজেই ভারত এখানে একটা লং টার্ম প্ল্যান নিয়ে এগোচ্ছে, এবং এখন যেভাবে দেখা যাচ্ছে, দেখুন ISI যেটা পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা, তাদের ব্যাপারে এখন খুব আলোচনা হচ্ছে। পাকিস্তানি রাষ্ট্রদূতের যে মুভমেন্ট মারাত্মকভাবে বেড়ে গিয়েছে, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যেভাবে আওয়ামী লীগকে হেয় করে কথা বলছে, মুক্তিযুদ্ধকে হেয় করে কথা বলছে, এবং যেভাবে বর্তমান সরকারের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য পারে তো এখনই সরাসরি বাংলাদেশে উড়ে আসে, এই জিনিসগুলো দিল্লিকে কাঁপাচ্ছে, রীতিমতো দিল্লিকে কাঁপাচ্ছে। একইভাবে ধরুন যে চীন যেভাবে এখন ডক্টর ইউনূসের কার্যালয়, বিএনপির কার্যালয়, তারপর জামাতের কার্যালয় যেভাবে ঘোরাফেরা করছেন, এটি ভারতের ঘুম হারাম করে দিয়েছে, রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে। তো এর প্রেক্ষিতে ভারত সহজে এখানে তাদের অপারেশন বন্ধ করবে না, বরং তাদের অতীতের যে কোনো সময় সেটা এখানে তাদের লোকবল বৃদ্ধি করবে, তাদের রিসোর্স তারা এখানে ডিপ্লয় করবে, এবং প্রয়োজনে তারা আরও খারাপ পথ অনুসরণ করতে পারে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা কিন্তু এখানে সৈন্যবাহিনী পাঠাতে চেয়েছিল। তো যে কোনো কারণে হোক, জিয়া রহমান সাহেব কূটনৈতিকভাবে সেটি মোকাবেলা করার কারণে সেটা আর হয়ে ওঠেনি, কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল। আপনি পরে দেখবেন সেখানে ভারতের যে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, গোপন ডকুমেন্ট, সেখানে এই ভারতের সিদ্ধান্তের কথা। 2 নম্বর হলো যে তারা কিন্তু বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের পর তাদের যে সেনাবাহিনী তারা রেখেছিল এখানে, এটা কিন্তু তাদের মাস্টার প্ল্যান ছিল যে সেনাবাহিনী এখানে থেকে যাবে। কিন্তু বঙ্গবন্ধু লন্ডন থেকে এসে হঠাৎ করে ইন্দিরা গান্ধীকে ওইভাবে একটা কথা বলে ফেলবেন, এটি কেউ কল্পনা করতে পারেনি। ফলে মুহূর্তের মধ্যে যে রাজনৈতিক সিদ্ধান্তটা হয়েছিল শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে, এটি ইন্দিরা গান্ধীর মধ্যে একজন প্রাজ্ঞ মানুষও মুহূর্তের মধ্যে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। ফলে এই যে বাংলাদেশ থেকে সেনাবাহিনী তারা নিয়ে গেছে বঙ্গবন্ধুর কথা মতো 17 জানুয়ারি থেকে তারা সেই সেনাবাহিনী এখান থেকে নেওয়া শুরু করেছে, এটি ভারত আসলে কখনো স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি, কখনো মেনে নিতে পারেনি। আর বঙ্গবন্ধু বাংলাদেশে আসার পর ভারতের সাথে মুজিবনগর সরকারের যে চুক্তিগুলো, সেই চুক্তিগুলোর মধ্যে অনেকগুলো চুক্তি ছিল দাসত্বমূলক চুক্তি, এবং সেগুলো যখন তিনি ছিঁড়ে ফেললেন এবং তিনি যখন ওয়াইসির সঙ্গে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করলেন, এটাও ভারত মেনে নিতে পারেনি। ফলে উইদিন 6 মাসের মধ্যে বঙ্গবন্ধুর সঙ্গে তাদের একটা দাকুমরা সম্পর্ক হয়ে যায়, এবং সেই দাকুমরা সম্পর্ক থেকে বাঁচার জন্য বঙ্গবন্ধু কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছে আমেরিকার সাহায্য নেওয়ার জন্য, প্রাণান্ত চেষ্টা করেছে ওয়াইসির সাহায্য নেওয়ার জন্য, এমনকি পাকিস্তানের সাহায্য নেওয়ার জন্য। তিনি বুঝতেছেন যে ভারতকে মেরে ফেলবে, এই জন্য তার চিরশত্রু সেই পাকিস্তানের যে জুলফিকার আলী ভুট্টো, তাকে তিনি বাংলাদেশে এনেছিলেন। ভুট্টো বাংলাদেশে এসেছিলেন এবং তিনিও ওয়াইসি সম্মেলনে তিনি পাকিস্তানে গিয়েছিলেন, কিন্তু তার কিন্তু সেই শেষ রক্ষা হয়নি। তো সেই দিক থেকে আমি মনে করি ভারতকে সবচেয়ে ট্যাক্টফুলি ম্যানেজ করেছে হুসেন মোহাম্মদ এরশাদ। কিন্তু এটাও 88 সালে 89 সনের দিকে যখন ভারত বুঝলো যে এরশাদের আর কোনো বেল নেই, এরশাদ আর টিকতে পারবে না, তখন কিন্তু তারা এরশাদকে বলতে গেলে জবাই করে ফেলে। কিন্তু জবাই করার পরেও ভারত এরশাদ এখন পর্যন্ত জাতীয় পার্টির সঙ্গে কিন্তু ভারতের যে টপ লেভেলের যে সম্পর্ক, সেই এরশাদ জমানা থেকে সেই 1982 থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে আছে। অর্থাৎ শেখ হাসিনা বা আওয়ামী লীগকে তারা সেকেন্ড পাওয়ার মনে করে, ভারত কিন্তু ফার্স্ট পছন্দের তাদের মানুষ হলো কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টি এবং জিএম কাদের। এবং এত কিছু দেখেন বাংলাদেশ হওয়ার পরেও আমরা কিন্তু জিএম কাদের একটা প্রসঙ্গকেও স্পর্শ করতে পারিনি, এবং প্রধান উপদেষ্টার অফিসে বারবার জিএম কাদের সাহেব সেখানে হাজির হচ্ছেন এবং প্রধান উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করতে বাধ্য হচ্ছেন। এই মূলত তার সঙ্গে দিল্লির যে একটা হট কানেকশন, আনইন্টারাপ্ট হট কানেকশন। তো যেটা বলছিলাম, এরশাদের পতন হওয়ার পরেও তখন ভারত যেটি করেছে সেটি হলো আন্দোলনরত সকল পক্ষের নিকটে গ্যারান্টি চেয়েছে যে এরশাদ বাংলাদেশে থাকবে এবং তাকে সেই নিরাপত্তা দিতে হবে, এবং তৎকালীন রাষ্ট্রীয়ভাবে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে এরশাদকে কিন্তু পালিয়ে যেতে হয়নি। কিন্তু এবার ভারত কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে রাখতে পারেনি। এর কারণে ঘটনাটা এত দ্রুত ঘটেছে, এবং এখানে বিভিন্ন পক্ষ, দেশি বিদেশে এদের প্রকাশ পেয়ে যাবে কিছুদিনের মধ্যে, এতগুলো পক্ষ এখানে জড়িত যে অনেক কিছু কারোর নিয়ন্ত্রণে ছিল না। একটা পর একটা ঘটনা ঘটেছে, ওখানে থানা করেছে, ওখানে পুলিশ মরেছে, এখানে যে ছাত্র জনতা আহত হয়েছে, নিহত হয়েছে, এখানে যা কিছু হয়েছে, এটা সব মিলিয়ে ভারত এবং আমেরিকা যারা এটা খেলছিল দীর্ঘদিন যাবত বাংলাদেশে, তাদের সমস্ত ডিকশনারি এলোমেলো হয়ে গিয়েছে। তো এরই প্রেক্ষিতে এই যে এখন যে সরকার ব্যবস্থা আসছে, এই সময়টিকে ভারত কিন্তু একটা ব্রিদিং টাইম নিয়েছে। এই ব্রিদিং টাইম নিয়ে তারা পরিস্থিতি আলটিমেটলি সামাল দিয়ে তারা কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ফেলেছে। এতদিন পর্যন্ত আমরা শুনেছি সে বেলারুস যাবে, এটা যাবে, ওটা যাবে, কিন্তু এখন সে সেখানেই থাকবে। ইট মিনস শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে ভারতের যে মাস্টার প্ল্যানগুলো আছে, সেই মাস্টার প্ল্যানের ব্যাপারে যদি আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ রাজনৈতিক জামাত এবং বিএনপি, তার সঙ্গে সঙ্গে যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন, তারা যদি ওয়াকিফাল না হন, অঙ্ক কষে যদি ব্যবস্থা নিতে না পারেন, তাহলে হয়তো আমরা আবার একটা নতুন ঝামেলার মধ্যে পড়ে যাব। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।